পতিত আওয়ামী লীগ সরকার এবং তাদের সহযোগিতায় বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক খাতে কি পরিমাণ হরিলুট হয়েছে তার একটা চাক্ষুষ উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক বন্ড। 2020-21 অর্থ বছরে মার্কেটে সুকুক ইসলামী বন্ড ছাড়ার ঠিক আগে সালমান এফ রহমানের ভেক্সিমকো কোম্পানি প্রকাশ করে যে তাদের মুনাফা 1400% বেড়ে 660 কোটি টাকা হয়েছে। 2021-22 অর্থ বছরে সেই মুনাফা আরো বেড়ে 1254 কোটি টাকা হয়। মজার ব্যাপার হলো তার ঠিক এক বছর পর কোম্পানি জানায় যে 23-24 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 36 কোটি টাকা লোকসান করেছে। মার্কেটে সুকুক বন্ড আসার সময় সুকুক কুপনের লভ্যাংশ ছিল 12%। ঠিক সে সময়ে বাংলাদেশের ট্রেজারি বন্ডের সুদহার ছিল মাত্র 3%। সেই বিবেচনায় নিলে সুকুক বন্ড তখন অনেক বেশি লাভজনক দেখাচ্ছিল। কিন্তু এরপরেও বাংলাদেশের মার্কেটে যখন সালমান এফ রহমানের কোম্পানি ইসলামিক সুকুক বন্ড আনার জন্য আইপিও করে তখন পরপর 3 মেয়াদে আইপিওতে আবেদনের মেয়াদ বাড়াতে হয়, কারণ সাধারণ বিনিয়োগকারীরা সালমান এফ রহমানের যে স্কিম সেটাকে প্রত্যাখ্যান করে। ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ডেইলি স্টারকে বলেন, সাধারণ বিনিয়োগকারীরা সালমান এফ রহমানের স্কিম প্রত্যাখ্যান করেছে, ফলে 750 কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি মাত্র 50 কোটি টাকা পেয়েছে। আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে টাকা উঠাতে যখন সালমান এফ রহমান ব্যর্থ হয় তখন সালমান এফ রহমান শুরু করেন নতুন কারসাজি। বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়। সেই প্রজ্ঞাপন অনুযায়ী বলা হয় যে ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের জন্য যে বিশেষ তহবিল আছে সেই তহবিলের অর্থ থেকে এখন চাইলে ব্যাংক প্রাইভেট কোম্পানির সুকুক বন্ডগুলো কিনতে পারে। বাংলাদেশের বিনিয়োগের সাইডে জড়িত অনেকেরই অভিযোগ হচ্ছে মূলত সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংককে কাজে লাগিয়ে বাংলাদেশের বেসরকারি ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগ করার যে তহবিল ছিল সেগুলো দিয়ে সুকুক বন্ড কিনতে বাধ্য করে, যার ফলে নেমে আসে বাংলাদেশের শেয়ার বাজারে নতুন এক ধস। এর কারণ হচ্ছে শেয়ার বাজারে যখন ইন্ডেক্স পড়তে শুরু করে তখন শেয়ার বাজারকে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য অথবা শেয়ারের মান ধরে রাখার জন্য সবচেয়ে বড় সাপোর্ট হিসেবে কাজ করে ব্যাংকগুলো। এখন যেহেতু ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগযোগ্য যে তহবিল আছে সেই তহবিলের বিশেষ একটা অংশই সুকুক বন্ডে চলে গেছে, তখন স্বাভাবিকভাবে 2022 সালের শুরুর দিকে বাংলাদেশের শেয়ার বাজার যে পড়তে শুরু করে সেখান থেকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, যার ফলাফলে বাংলাদেশের শেয়ার বাজার ক্রমবর্ধমানভাবে পড়তে থাকে। পতিত আওয়ামী লীগ সরকারের আমল, তাদের সহযোগিতা এবং তাদের পরিচিত মানুষের দ্বারা কি পরিমাণ টাকা পাচার বা আত্মসাৎ হয়েছে সেইটার একটা ছোটখাটো পর্যালোচনা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং যারা আওয়ামী লীগ সরকারের ঠিক কত টাকা পাচার হয়েছে সেইটার একটা হিসাব চান তারা অনেকগুলা খাতা কলম এবং অনেকগুলো ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন। গত 1 ডিসেম্বর 2024 সালে অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ওই প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দর প্রতি ডলারের মূল্য 120 টাকা করে হলে এর পরিমাণ প্রায় 28 লাখ কোটি টাকা। সেই হিসেবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি এর 3.4% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় এবং প্রবাসী আয় থেকে যে অর্থ এসছে তার 1/5 পরিমাণ অর্থ পাচার হয়। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসেবে বাংলাদেশে যত অর্থ আসে এর দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে এক বছরে যদি 1 কোটি টাকা হিসেবে বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসে তার এগেইনস্টে প্রায় 2 কোটি টাকা এই সরকার পাচারই করে ফেলছে। এখন আপনার কাছে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই টাকা পাচার হলো কিভাবে? শ্বেতপত্রের প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ, আমলাদের 532টি বাড়ি বা সম্পদ আছে যার মূল্য 37.5 কোটি ডলার। এছাড়া 2024 সালের মার্চ মাস পর্যন্ত 3,600 বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন। শুধু তাই নয়, সরকারি বিনিয়োগের জন্য বিভিন্ন পণ্য ও সেবা কেনা হয়েছে, তাতে ব্যয় হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই অর্থ সড়ক, সেতু, বিদ্যুৎ, অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি খাতে ব্যয় হয়েছে। এ থেকে ঘুষ হিসেবে দিতে হয়েছে 1,61,000 কোটি থেকে 2,80,000 কোটি টাকার মতো। আর এই ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগীরা। শ্বেতপত্রের প্রতিবেদনে আরো বলা হয়েছে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 13টা মেট্রো রেল অথবা 22টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। শ্বেতপত্রের প্রতিবেদন অনুসারে উন্নয়ন প্রকল্পের নামে বিগত আওয়ামী লীগ সরকার আমলে প্রায় 3.25 লাখ কোটি টাকা অপচয় হয়েছে। সেখানে বলা হয়েছে উন্নয়ন প্রকল্পের খরচের 40% পর্যন্ত টাকা লুটপাট করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে একটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য যদি 100 কোটি টাকা বাজেট থাকে তাহলে তার মধ্য থেকে 40 কোটি টাকা লুটপাটই হয়ে গেছে। এখন স্বাভাবিকভাবে আপনার মাথায় আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এত টাকা পাচার করার সুযোগ তারা কিভাবে পেল? এই প্রশ্নের উত্তর যদি আপনি এক কথায় চান
সেটা হচ্ছে নতুন প্রকল্প আর হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ। এই যেমন গত ডিসেম্বর মাসে যুগান্তরে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয় শেখ হাসিনার আমলে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এছাড়া শেখ হাসিনার আমলে বাংলাদেশের জন্য নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কিছু প্রকল্প হচ্ছে পদ্মা সেতু, বাংলাদেশের মেট্রো রেল এবং আমাদের রূপপুর পারমাণবিক অঞ্চল। দুর্নীতি, অনিয়ম, অপচয় ইত্যাদি সবগুলো অভিযোগ এই প্রকল্পগুলোর দিকেও আছে। যেমন ধরুন পদ্মা সেতু। 2004 সালে জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় তৎকালীন বিএনপি সরকার। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক আমলে পদ্মা সেতু নির্মাণের জন্য 10,161 কোটি 75 লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয় ইকনিক। আওয়ামী লীগ সরকারের আমলে এসে অনেকের মতে ভারতের প্রেসক্রিপশনে পদ্মা সেতুতে যোগ করা হয় রেলপথ, যার ফলে প্রকল্প ব্যয় 1 লাফেই দ্বিগুণ হয়ে যায়। 10,000 কোটি টাকার প্রকল্প সর্বশেষ 30,000 কোটি টাকাতে গিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পদ্মা সেতুর এত ব্যয়, এই ব্যয়ে কতটুকু অপচয়? প্রথম আলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নদী শাসনের জন্য তোলা বালু ফেলতে পদ্মা সেতু প্রকল্পে কেনা হয়েছিল 900 কোটি টাকার জমি। সেই জমির 60% নদীর পানিতে বিলীন হয়ে গেছে, এখনো ভাঙন চলছে। পদ্মা সেতু প্রকল্পে দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, তখন জমিগুলো কেনার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিনতে হয়েছে সাবেক চিফ হুইপ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নূরে আলম চৌধুরীর চাপে। অথচ মজার ব্যাপার হচ্ছে, বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তোলে, তাদের অর্থায়ন বন্ধ করে দেয়, তখন 2018 সালে শেখ হাসিনা অনেকটা দম্ভ করেই বলেছিল পদ্মা সেতু দুর্নীতির সাথে তার কোনো আত্মীয় জড়িত না। তাছাড়া তখন বিশ্বব্যাংকের সততা বিভাগকে রাবিশ বা অপদার্থ বলে আখ্যায়িত করেন আমাদের তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের আমলে বাস্তবায়ন করা আরেকটা বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে মেট্রো রেল। শুরুর দিকে মেট্রো রেল বাস্তবায়নের বাজেট 16,000 কোটি টাকা থাকলেও তার অল্প কয়েকদিনের মধ্যেই সেই বাজেট চলে যায় 22,000 কোটি টাকায়, যার কারণে মেট্রো রেলের অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকা অর্থ ছাড়ের প্রধান শর্ত দিয়েছিল দুর্নীতিমুক্ত প্রকল্প বাস্তবায়ন। সর্বশেষ বিভিন্ন কারণ দেখিয়ে মেট্রো রেলের সর্বশেষ খরচ দেখানো হয়েছে প্রায় 33,000 কোটি টাকা। সেই বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ইনভেস্টমেন্ট ছিল মেট্রো রেল প্রকল্প। এখন প্রশ্ন হচ্ছে, এই খরচ কবে উঠে আসবে? মেট্রো রেলের আয়ের প্রধান উৎস হচ্ছে টিকিট বিক্রি। তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় যে টিকিট বিক্রির মাধ্যমে মেট্রো রেলের খরচ উঠে আসতে লাগবে 45 বছর। এখন প্রশ্ন হচ্ছে, মেট্রো রেলে যত ব্যয় তার মধ্যে কতটুকু অপচয়? তাহলে চলুন আমাদের পার্শ্ববর্তী কিছু দেশের মেট্রো রেলের সাথে আমাদের মেট্রো রেলের ব্যয়কে একটু তুলনা করে দেখা যাক। স্টেশন সহ মোটা দাগে বাংলাদেশের মেট্রো রেল তৈরিতে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ হয়েছে 1,574 কোটি টাকা। ভারতে এলিভেটেড মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 221 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যেটা 292 কোটি টাকা, এবং ভূগর্ভস্থ মেট্রো রেলে প্রতি কিলোমিটারে খরচ হয়েছে 552 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যেটা 728 কোটি টাকা। এছাড়াও 2015 সালে চীনের ঋণে পাকিস্তানের লাহোরে মেট্রো রেল প্রকল্প শুরু হয়। 27 কিলোমিটার উড়াল মেট্রো রেল তৈরিতে খরচ হয়েছে $165 কোটি বা 18,000 কোটি টাকার কিছুটা বেশি। প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 671 কোটি টাকা। অর্থাৎ ভারত এবং পাকিস্তানে মেট্রো রেল নির্মাণে প্রতি কিলোমিটারে যে পরিমাণ খরচ হয়েছে, বাংলাদেশে মেট্রো রেল নির্মাণে তার প্রায় দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারত মাটির নিচে মেট্রো রেল করার জন্য যে পরিমাণ টাকা খরচ হয়েছে, বাংলাদেশে উড়াল সেতু করার জন্য তার প্রায় দ্বিগুণ টাকা খরচ হয়েছে। শেখ হাসিনার আমলে আরেকটা বড় উন্নয়ন প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। সম্প্রতি গ্লোবাল ডিফেন্স কর্প নামের ওয়েবসাইটের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করে যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা মিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি বা 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা লুপাট করেছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে টাকার সাগর চুরি যাওয়ার কিছু উদাহরণ হচ্ছে হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়ার কেলেঙ্কারি। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করা হয় প্রায় 3,606 কোটি 48 লাখ টাকা। এর মধ্যে একা হলমার্কই তুলে নেয় 2,667 কোটি টাকা। একটি ব্যাংকের একটি শাখা থেকে এর আগে এত পরিমাণ টাকা আত্মসাতের উদাহরণ অন্য কোথাও আছে বলে মনে হয় না, যার কারণে অনেকটা বিরক্ত হয়ে ঢাকার বিশেষ আদালতের বিচারক আবুল কাসেম এই মামলার গভীরতা দেখে বলেছিলেন, আইনে থাকলে
আসলে আসামিদেরকে মৃত্যুদণ্ড দিতাম। ব্যাংক চুরির আরেকটা বড় উদাহরণ হচ্ছে বেসিক ব্যাংক কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে 2009 থেকে 2013 সালের মধ্যে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থাকাকালীন ব্যাংক থেকে প্রায় 2,265 কোটি 68,145 টাকা পাচার করেছে। গত 13 থেকে 15 জানুয়ারি দেশ টিভি, বণিক বার্তা, ইত্তেফাক ইত্যাদি সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় যে 2009 সাল পরবর্তী 3 বছর বেসিক ব্যাংকে যে লুটপাট হয়েছে তার নেতৃত্বে ছিলেন শেখ আব্দুল হাই বাচ্চু। সে সময় চাইলেও তার বিচার করা যায় নাই, কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লুটের কারিগর ছিলেন শেখ রেহানা। টাকার মহাসাগর চুরি যাওয়ার আরেকটা বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যাওয়ার ঘটনা। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় যে মামলা হয়েছিল সেই মামলার তদন্ত 9 বছরেও সিআইডি শেষ করতে পারে নাই। প্রথম আলোর প্রকাশিত তথ্য মতে নাম প্রকাশ করার শর্তে দুদকের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রিজার্ভ চুরির ঘটনাটি ঘটেছে মূলত হ্যাকিং এর মাধ্যমে, কিন্তু মামলায় কৌশলে চুরির ধারা দেওয়া হয়েছে। আইনে হ্যাকিং এর স্পষ্ট ধারা থাকলেও সেটা মামলায় উল্লেখ করা হয়নি, যাতে অভিযোগপত্র দিলেও মামলাটির বিচারে গিয়ে আসামিরা ছাড় পান। মজার ব্যাপার হলো, রিজার্ভ চুরি যাওয়ার কিছুদিন পরেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ফ্লোরে আগুন লাগে এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো নথিপত্র পুড়ে যায়। এছাড়াও 2009 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ আর্থিক খাত শেয়ার বাজারে কমপ্লিট অধপতন হয়েছে আওয়ামী লীগের আমলে। বিগত 3 বছর আমি এই মার্কেটের সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আমলে শেয়ার বাজারে যে অধপতন হয়েছে সেটার জন্য একটা ডেডিকেটেড এপিসোড করার চেষ্টা করব। আশা করি সেই ভিডিওটা দেখা পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।